তুমি যে কথাটা বলছিলে না যে পয়সার জন্য যদি করতে আসতাম তাহলে আর এই প্যাশনটা থাকতো না। 40-এর পরের এজ আসলে ক্যাশ বলে উড়িয়ে দেওয়াটা আমাদের অ্যাভয়েড করতে হবে। তোমার বডি, তোমার হ্যাবিটাস তুমি নিজের মতো করে ডিসাইড করবে, কেউ তোমাকে গাইড করবে না যে তোমার জন্য এটা বেস্ট। সাউথ ইস্ট এশিয়ান পপুলেশন হার্ট অ্যাটাকের একটা এপিসেন্টার হয়ে দাঁড়িয়েছে। আসলে এই গল্পটা আমার থেকে বয়সে ছোট একজন মানুষের, কিন্তু ধরুন যশস্বী জয়সওয়ালও তো আমার থেকে বয়সে ছোট, ঋষভ পন্ত আমার থেকে বয়সে ছোট। ওদেরকে দেখলে কি আমার শ্রদ্ধা কোনো অংশে কম হবে? বা ধরুন ক্রিস্টিয়ানো রোনাল্ডো আমার থেকে বছর সমবয়সী বা 1 বছরের বড় হতে পারে, তাকে দেখলে কি আমি সমবয়সীর মতন ব্যবহার করতে পারবো? বা ধরুন আমার বয়স্ক পিসি মশাই, তারা জন্মাষ্টমীতে যে গোপালকে পুজো করেন, তাকে কি ছোট বলে ছোট করেন? করেন না তো। ঠিক তেমনই আমাদের প্রাণ বাঁচাতে যে নিয়োজিত, তাকে তো ঈশ্বরজ্ঞানেই পুজো করা যায়। সে আমার থেকে বয়সে ছোট হতে পারে, কিন্তু তার গুণ, তার জীবন, তার অভিজ্ঞতা আমাদেরকে অভিভূত করে চলেছে, আমাদেরকে বিস্মিত করে চলেছে, আমাদেরকে সেলুট করতে বাধ্য করেছে। প্লিজ ওয়েলকাম ডক্টর ঋত্বিক ঘোষাল। ধন্যবাদ। নমস্কার ঋত্বিক, তোমাকে নাম ধরে ডাকছি। অ্যাবসলিউট। আমি জানি আজকে আমাদের বিষয়টা হেলথ নিয়ে, কিন্তু শুধু টাকা রোজগার করবার জন্য তো অনেক কিছু করা যেত। মানে আমি যদি শুধু টাকা রোজগার করতে চাইতাম তাহলে অভিনয় করতে আসতাম না, হয়তো আরো অনেক কিছু ভালোবাসতাম অভিনয়টা সম্পর্কে, তাই অভিনয় করতে চেয়েছিলাম। তো তোমার শৈশবে কোথায় মনে হয়েছিল, বা তোমার শৈশবে কখন মনে হয়েছিল যে ইয়েস দিস ইজ দ্য প্রফেশন? শৈশবে অ্যাকচুয়ালি শৈশবটা একটু কোথায়, কিরকম, একটু পরে এসে অনুভব করলাম, বিকজ আমার দাদু ছিলেন ডক্টর তখন, এমবিবিএস ডিগ্রিও হয়তো স্টার্ট হয়নি, এলএমএফ ডিগ্রি ছিল। সো হি পাসড হিজ ডিগ্রি ফ্রম ক্যাম্বেল, এখন আগে এনআরএস, মানে এখন যেটা এনআরএস, যেটা আগে ক্যাম্বেল ছিল। দাদুর নাম সেখানে ডক্টর উমেশ চন্দ্র ঘোষাল, লেট, মানে তিনি ওখান থেকে এলএমএফ ডিগ্রি করেছেন, তখন লাইসেন্সিয়েটেড মেডিকেল ফ্যাকাল্টি এটার ডিগ্রি ছিল। সো সেখান থেকে আমার ফ্যামিলিতে আর আমার ফ্যামিলিতে কেউ ডক্টর ছিলেন না, ইন বিটুইন সবাই সার্ভিসে ছিলেন, কেউ এলআইসি ইয়েতে ছিলেন। তো সেখান থেকে সবাই বলতো বাবা আবার ফিরে এসছেন, কারণ আমার বাড়ির আমরা ছেলে। সো এইটা ছোটবেলা থেকে অলওয়েজ একটা কোরিলেট করা হতো যে হয়তো বাবা এসছেন, উনিও ডক্টর হবেন, এই টাইপের একটা ব্যাপার ছিল। সো সাবকনশিয়াস জিনিসটা ওটা হয়তো ছিল, বাট নট নেসেসারি ছোট থেকে। হ্যাঁ, কখনো বুঝতাম না যে না এটাই করতে হবে বা ওটাই হতে হবে। বাট অনেস্টলি যখন ক্লাস 8, 9 অ্যান্ড 10 ওই যখন স্টেজটা পার হচ্ছিল, ওই সময়টা বেশ কিছু কম্পিটিটিভ এক্সাম এবং সেইগুলো নিয়ে যখন একটু সিরিয়াস হলাম, যখন সেটা থেকে দেখছি, এবং সাবজেক্ট হিসাবেও বায়োলজিটা তখন আমার অনেকটা একটা ফেভারিট, ফিজিওলজি পার্টটা, সেই পার্টগুলো অনেকটা বেশি একটা মোটিভেট করতো বা ভালো লাগতো। এবং তার সাথে যখন আমি কোনো একটা কার্ডিওলজিস্ট বা তাদের যখন দেখতাম যে তাদের অ্যাটিটিউড এবং তাদের বিহেভিয়ার এবং টুয়ার্ডস দ্য পেশেন্ট, এবং যখন আমার নিজের ফ্যামিলি মেম্বার কারোর ট্রিটমেন্টে যখন যেতাম, তখন জিনিসটা অনেকটা ইন্সপায়ারিং লাগতো যে না, এই মানুষগুলো যে কাজটা করছেন তাতে কত লোক ভালো থাকছেন, তাদের ওয়েলবিং তাদের উপর ডিপেন্ড করছে। তো তখন ডেফিনেটলি সেই জিনিসটা অনেকটা বেশি মোটিভেট করেছিল, কিন্তু খুব ছোটোবেলায় ন্যাচারালি কিছু বুঝতে পারিনি। আফটার একটু যখন বড় হলাম, বুঝতে শিখলাম, যখন সাবজেক্টটা সম্বন্ধে একটু বোঝার একটু আইডিয়া হলো, তখন আইডিয়া হলো যে না এইটা দিস ইজ মাই সাবজেক্ট। যে তখন আমার মনে হলো না, আমি ইঞ্জিনিয়ারিং না করে আমি মেডিকেলেই পারসিউ করবো। সো সেই সময়টা রিয়েলাইজেশন হয়েছিল। আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, কিন্তু চান্স পাইনি জয়েন্টে। ইঞ্জিনিয়ারিং এ পাওয়া তাও সহজ ছিল, আমাদের সময় ডাক্তারির মনে হয় 700 মতন র্যাঙ্কের মধ্যে থাকলে ঠিক আছে, তারপর থেকে একদম ঠিক বলেছো, ঠিক। তো আমি কিছুই হয়নি আর কি, মানে সেরকম ছাত্রও ছিলাম না যে আমার হওয়া উচিত ছিল, না সত্যি কথা, লেটস ফেস দ্য ফ্যাক্ট। কিন্তু আমার বন্ধুরা যারা চান্স পেয়েছিল, তারা আমাকে বলেছে যে চান্স পাওয়াটা সব থেকে সহজ, তারপর ওই যে 5 বছর বেসিক এমবিবিএসটা বলছি আমি, তার পরের গুলো স্পেশালাইজেশন গুলো ধরছি না, এই 5 বছর নাকি আরো কঠিন। ইজ দ্যাট ট্রু? এইটা খুব, আমরা যখন এমডির জন্য প্রিপারেশন নিচ্ছি না, তখন ড্যামস বলে একটা কোচিং সেন্টার আছে, ডক্টর সুমেশ শেঠি, খুব দারুণ উনি ইন্সপায়ারিং কথা বলেন। আমার খুব ভালো লাগতো যে লোকটা এইরকম অ্যাটিটিউড এবং এরকম পার্সপেক্টিভ থাকাটা খুব জরুরি, ভালো লাগলো ওই কথাটা। আব তো জিন্দগি আসান হ্যায়,
যখনই কোনো কিছু ধরো তুমি পেলে, এমবিবিএস এর চান্স পেলে, আপ তো জিন্দগি আসান হয়, কোনো ব্যাপার না। এমবিবিএস এর পর বেরোলে তখন বললো এবার তো আমি এমবিবিএস হয়ে গেছি, আমার তো সব কিছু পাওয়া হয়ে গেল। তখন না, এমডি বলে একটা এক্সাম আছে, সেটা আমাকে ক্লিয়ার করতে হবে। তার জন্য যে রিগোরাস ট্রেনিং, তার জন্য যা পড়াশুনো, সেটা করে যখন তুমি চান্স পেলে, তখন তুমি এমডি হয়ে গেলে, তখন আপ তো জিন্দগি আসান হ্যাঁ। যখন দেখলে যে না, এমডির পরেও তো এতগুলো স্ট্রেটা রয়েছে, এতগুলো স্ট্রিম রয়েছে, এটা স্পেশালাইজেশন, তখন বুঝলে যে না, এইটা আমাকে মনে করতে হবে। সেটা করার পরে কখনো জিন্দেগি আসান বলে জিনিসটা কোনোদিন হয় না। বাট এই বিষয়ে একটা কথা আমার মনে পড়ছে, আমাদের ছোটবেলায় আমার পিসে একবার বলেছিল, এক খবরদার ডাক্তারি করবি না, বুড়ো বয়সে বিয়ে করতে হয়। দেখো, বুড়ো বয়সে বিয়ের ব্যাপার বলতে পারছি না, বাট ডেফিনেটলি তোমার জিনিসপত্র অনেক বেশি প্রলংড হবে। তুমি যতটা ইজিলি ইঞ্জিনিয়ারিং এর পর যেভাবে মানুষ রোজগার বলো বা তার লাইভলিহুড, সেগুলো যতটা ইজিলি করতে পারে, সেটা অ্যাজ ডক্টর জিনিসটা অনেকটা প্রলংড হয়ে যায়। কারণ তার পরবর্তীকালে স্পেশালাইজেশন আজকালকার দিনে দেখো, মানে এটা হয়তো এটা খুব কমন জিনিস যে যত স্পেসিফিক আমরা কোনো একটা ডিজিজ নিয়ে যখন ট্রিট করি, তখন সেটা না হলে নিজের ওপর কনফিডেন্সটা অনেকটা কিন্তু কমতে থাকে। যে না, এই ব্যাপারটা থেকে আমি সব থেকে ভালো জানি, এটা কি আমি সব থেকে ভালো গাইড করতে পারি। তো ততক্ষণ অবধি না, মাথার মধ্যে সবসময় যদি তোমার প্যাশন থাকে, তুমি যদি চাও যে না আমি এই জায়গাটা এক্সেল করতে, সমাধান করতে চাই, তখনই তোমাকে ওইটার একদম ডেপথে না যাওয়া অবধি তুমি কিন্তু পৌঁছতে পারবে না। আর সেই ডেপথটা মারাত্মক, মানে মেডিকেল সায়েন্স সো ভাস্ট। আমি তোমাকে বিশ্বাস করবে না, যখন এমডি এন্ট্রান্স, মানে একটা পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স, নিট পিজি এখন যেটার নাম হয়েছে, এইটার জন্য আমাদের 19টা সাবজেক্টের ওপর টেস্ট দিতে হতো। অ্যান্ড দ্য এক্সাম ইজ লাইক মেথড অফ এলিমিনেশন, নট দ্য মেথড অফ সিলেকশন। ইউ উইল বি এলিমিনেটেড, নট সিলেক্টেড। সো তোমাকে 19টা সাবজেক্টের উপর ডেপথে পড়াশোনা করতে হবে, যে এমন একটা ছোট্ট কোয়েশ্চেন করলো, ওটা থেকে তুমি নেগেটিভ মার্কিং বা তুমি মাইনাস স্কোর করে বেরিয়ে গেল। সো ওখানে তোমাকে এলিমিনেট করার চেষ্টা করা হচ্ছে। সো তার জন্য যে প্রিপারেশন এত হেক্টিক, রিগোরাস, ইম্পসিবল। মানে তুমি যদি ওই জায়গাটা রিচ করতে চাও, তাহলে ডেফিনেটলি ইউ হ্যাভ টু টয়েল হার্ড, সেখানে কোনো মানে তার কোনো ডাউটস নেই। তবে এমবিবিএস এর কারিকুলাম আমি তোমাকে বলতে পারবো, আমি যখন ঢুকেছি না, আই এনজয়েড দ্য সাবজেক্ট। আমার কখনো বোরিং লাগেনি যে না আমাকে কি কষ্ট করতে হচ্ছে এটা পাস করার জন্য। সো জিনিসটা যদি একটু নিজের মধ্যে বুঝে বা ওটাকে যদি মানে ছোটবেলা থেকে না, আমি একটা জিনিস খুব ভালো করে বুঝতাম যে যখন এমবিবিএস এর ফাইনাল স্টেজে গেলাম না, তখন একটা সবার মনে আসে যে আমি কোন সাবজেক্টে এমডি করবো, স্পেশালাইজেশন করবো। তো আমি দেখছি আমার সব সাবজেক্ট ভালো লাগে, কিছুই আমি বুঝতে পারছি না, আমার তো সবই ভালো লাগছে। অর্থোপেডিক্সের যখন যাচ্ছি সেটাও ভালো লাগছে, সার্জারি যাচ্ছি সেটাও ভালো লাগছে, গাইনিও ভালো লাগছে, ইএনটিও ভালো লাগছে, সবই ভালো লাগছে। তো কিছু টিচারদের সাথে কথা বললাম যে আমার তো এই মুশকিলে পড়ে যাচ্ছে, আমি তো কিছু চুজ করতে পারছি না। তখন আমাকে দুজন বললেন, তোর যখন সব ভালো লাগে, দ্যাট মিনস তুমি একটা মেডিসিনের স্টুডেন্ট, তুমি সার্জারিটাকে বলো, তুমি মেডিসিন ওরিয়েন্টেড স্ট্রিমে এগো, এটাই তোমার জন্য ভালো হবে। যার এত কিছু লাইকিংস থাকতে পারে, তার কিন্তু এইটাই বেটার হবে। সো আমি তখন মাইন্ডটাকে একটু ফোকাস করে আই ওয়েন্ট ফর মেডিসিন, এবং সেখান থেকে কার্ডিওলজি অ্যান্ড স্পেশালাইজেশন। আমার উপর রাগ করো না, কিন্তু এখন ডাক্তারিটা আমাদের ছোটবেলায় না, ছোটবেলায় তাও একটু স্পেশালাইজেশন ছিল। আমার ছোটবেলায় পেডিট্রিশিয়ানের কাছে গেছি, শিশু বিশেষজ্ঞর কাছেই গেছি। আমার বাবাদের সময় যে একজনই ডাক্তার, সে মাথার চুল পর্যন্ত পায়ের নখ অব্দি দেখবে। আর এখন ডাক্তারিটা যেরকম স্পেশালাইজেশন হয়ে গেছেন, রাইটলি সো, যে কানের লতি যদি একজন দেখে, কানের উপরের পাটা আরেকজন। সেখানে এমডিডিএম মেডিসিনটাকে নিয়ে লড়া আজকের যুগে কতটা প্রাসঙ্গিক? প্রচণ্ডভাবে প্রাসঙ্গিক। তার কারণ আমি তোমাকে ছোট্ট করে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে বলি। দেখো, আমরা তো অনেক কিছুই আমরা ইন্সপিরেশন বেসড জিনিসপত্র করি, যে এই লোকটাকে দেখে মনে হচ্ছে যে না, ওনার মতো ভালো আমাকে করতে হবে, ওনার থেকে শিখবো, যে আমি যাতে পেশেন্টকে। আমি অনেস্টলি আমার এমডি যখন করি এনআরএস থেকে, তখন আমার যে প্রফেসর স্যার ছিলেন, স্যারকে আমি দেখতাম কখনো বেশি কথা বলতেন না, চুপচাপ একদম। আমাকে সবাই বলেছে ওনার কাছে যাও তুমি। আমি অন্যান্য মেডিকেল কলেজ স্কিপ করে ওনার কাছে এসেছি, যাতে আমি ওনার আন্ডারে পাই, এবং আমি রেকমেন্ডেশন বললাম যে আমাকে এই স্যারের আন্ডারে দেওয়া হোক। আমি সেটা চুজ করে বললাম। প্রথম 2 মাস যখন যাচ্ছি, আমি দেখি কিছুই বলছে না আমার স্যার, তো কিছুই কথা বলেন না। আমি কি শিখবো, কিছুই তো বুঝতে পারছি না। আমাকে আমার সিনিয়ররা তখন বললেন যে কি করছেন দেখ, উনি কি করছেন। আমি তখন ভালো করে অবজার্ভ করলাম, যে কোনো পেশেন্ট যখন মেডিসিন ওয়ার্ডে ভর্তি হচ্ছেন, স্যার উইদিন 30 সেকেন্ডস পুরো পেশেন্টের অ্যাসেসমেন্ট করে নিচ্ছেন, মানে ফ্রম মাথা থেকে পা। উনি আমাকে একটা মানে এরকম ছোটো করে বলতেন, একটা আনকনসিয়াস পেশেন্ট এসছে, তুই কি করে দেখবে, তুই মাথা থেকে স্টার্ট করবে না পা থেকে স্টার্ট করবে। মানে মাছের মাথা, মানে মাছটা মাথা থেকে ভাজবে না লেজ থেকে ভাজবে। তার কারণ হচ্ছে ফ্রম
তোমার সার্ভাইকাল এখানে নেক রিজিডিটি দেখা থাকে, পায়ের প্লান্টার, এগুলো নিউরোলজির পার্ট। পেশেন্টের অ্যাসেসমেন্ট উইদিন 30 সেকেন্ডস কিন্তু একজন মারাত্মক ক্লিনিশিয়ান করতে পারেন। তাদের সময় দেওয়ার ট্রেন লাইক দ্যাট। আমার গুজবাম্প হয় এটা ভাবলে। এই লোকেরা তারা কি করতেন জানো তো, তারা আজ থেকে যখন 20 বছর আগে এই স্পেশালাইজেশন ছিল না, সেই সময়টা প্রত্যেকটা সাবজেক্টে তারা যেতেন। তারা মেডিসিনে কিছু সময়, অর্থোপেডিক্সে কিছু সময়, পিডিয়াট্রিক্সে কিছু সময়। তো দে আর লাইক মাস্টার অফ এভরিথিং, যেটা সেই সময়কার এতটা রিসার্চ ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট না হওয়ার জন্য সেটাতে কিন্তু তারা একদম এক্সপার্ট ছিলেন। ক্লিনিক্যালি দে আর লাইক অ্যাবসলিউটলি সাউন্ড, যেটা আমরা হয়তো তার 20%ও না ক্লিনিক্যালি। কেন কথা বলছি, কারণ ওনারা একটা অ্যানিমিয়া মিস করতেন না, কারোর লিম্ফ গ্ল্যান্ড মিস করতেন না, কারোর কোনো সিমটমস বা কোনো ইনভেস্টিগেশন সেটা উইদিন 30 সেকেন্ডসের মধ্যে একদম মাস্টারি করে। তো আমি ওনাকে দেখার পরে মেডিসিনের একটা এত ইন্টারেস্ট জাগলো যে মানে একটা লোক এত ফাস্ট কি করে এত সুন্দর, যেটা আমাকে 5 মিনিট লাগছে, যেটা আমাকে এত টাইম লাগছে। তার মানে দিস ইজ কল্ড দ্য মাস্টারি অফ দ্য সাবজেক্ট। যে সময়টা ধরো একজন পেইন্টার, ছোটবেলায় আমি যখন আঁকা শিখতাম তখন আমার বাড়িতে যখন ড্রয়িং টিচার আসতেন, আমি দেখতাম কি করে ফাস্ট লোকটা করে ফেলছে, কি করে স্যার এরকম করছেন, আমার তো একটা স্ট্রোক করতেই এরকমই হচ্ছে। তো দ্যাট ইজ কল পারফেকশন, দ্যাট ইজ কল প্র্যাকটিস, যেটা ওই লোকটা ওই জায়গাতে আমার প্রফেসর উনি করেছেন। সেটা আমার ওইটাই আমি প্রফেসর এন বি দেবনাথ, মানে স্যার এসএসকেএম এর এইচওডি ছিলেন, তারপর এনআরএস এর এইচওডি হন, রিটায়ার্ড এখন। কিন্তু আমি ওনার কাছ থেকে ইন্সপিরেশন অ্যাজ ফিলোসফার প্রচুর গ্যাদার করেছিলাম। এরকম অনেক ভালো ভালো টিচারের যখন কাছে এসেছি না, তাদের কাছ থেকে অনেক কিছু জিনিস শিখেছি। ডাক্তার জানো আমরা ছোটবেলায় দেখেছি, আমি নিজের চোখে একদম তাই। তুমি ওনাদের স্যার, উনি শীতল স্যারের এক্সাম্পল উনি দিতেন, কারণ মানে এরকম হাম্বল, এরকম ধরনের লোকজন, মানে তুমি যেটা ফার্স্ট ডক্টর শীতল ঘোষ খেপাও, তুমি যে কথাটা বলছিলে না যে পয়সার জন্য যদি করতে আসতাম তাহলে আর এই প্যাশনটা থাকতো না। তো স্যার আমাদের না, তোমরা স্পেশালাইজেশন ছাড়া কখনো থামবে না, তার কারণ আজকালকার প্রত্যেকটা জিনিস প্রচন্ড অ্যাডভান্সড হয়ে গেছে। সাপোজ আমি এখন যে জিনিসটা নিয়ে কাজ করছি, সেখানে তুমি ভেবে দেখছো একটা মানুষের হার্টের রেট যদি 200-র উপর উঠে যায়, আমি সেটাকে অ্যাবলেট করে পুড়িয়ে দিতে পারি। একটা মানুষের ভালভ, আমার নিজের জ্যাঠার 88 ইয়ার্সে ভালভ পুরো ব্লকড হয়ে গেছে, ভালভ। সেই ব্লকটা আজ থেকে 15 বছর আগে থাকলে ইট ওয়াজ আ ডেথ সেন্টেন্স, উইদিন 6 মান্থস পেশেন্ট উইল ডাই। এখন তোমার কাছে ট্রিটমেন্ট রয়েছে যে তুমি কুঁচকির মাধ্যমে গ্রয়েন থেকে একটা মাইক্রোসার্জারি করে, নট ওপেনিং দ্য চেস্ট, তুমি ওখানে একটা ভালভ ইমপ্ল্যান্ট করে দিতে পারছো। আমার জ্যাঠা এখন 90th বার্থডে সেলিব্রেট করলাম কদিন আগে, হি ইজ ডুইং পারফেক্টলি ফাইন। আমি দিদিকে বলেছিলাম, ইফ ইউ ওয়ান্ট হিম টু লিভ ওয়েল টিল হি পাসেস অ্যাওয়ে, এটা করো, এটা ইম্পর্টেন্ট, দিস ইজ দ্য থেরাপি। আজ থেকে 20 বছর আগে এটা ছিল না। সো দিস ইজ দ্য ইভলভমেন্ট অফ দ্য সাবজেক্ট, যেটা প্রত্যেকটা সাবজেক্ট ইভলভ করছে, নট অনলি কার্ডিওলজি, নিউরোলজি করছে, এন্ডোক্রিন, প্রত্যেকটা সাবজেক্ট ইভলভ। এবার কার্ডিওলজিতে আমাদের এত ইভলভমেন্ট হচ্ছে, করোনারি আর্টারি দিয়ে আগেকার দিনে তুমি, আমি একটা রিসেন্ট এক জায়গায় ন্যাশনাল ফ্যাকাল্টি হয়ে একটা আমাদের প্রোগ্রাম হয়, সিএসআই এর একটা ন্যাশনাল প্রোগ্রাম, তাতে ডক্টর মায়ার এসছিলেন। উনি হচ্ছেন ফার্স্ট অ্যাঞ্জিওপ্লাস্টি যিনি করেছিলেন সুইজারল্যান্ডে, প্রফেসর ব্রুন সিং তার অ্যাসিস্ট্যান্ট ছিলেন, মানে অ্যাসোসিয়েট, ঠিক আছে। যেই পেশেন্টের উপরে উনি অ্যাঞ্জিওপ্লাস্টি করেছিলেন, পোবা তখন বেলুন সার্জারি করতো, সেই পেশেন্ট এখন 93 ইয়ার্স, ঠিক আছে। 92-তে প্রফেসর ব্রুন সিং মারা যাওয়ার পর থেকে প্রফেসর মায়ার আন্ডারে উনি ফলো আপে আছেন। তারপর থেকে দুবার তার রিপিট স্টেন্টিং হয়েছে, এই হয়েছে, সেটা উনি গল্প করছিলেন। তো এই ইভলভমেন্টটা, যে যখন খালি বেলুন সার্জারি, ওনাকে নিজেকে প্রুভ করতে হয়েছিল যে এটা পসিবল, এইভাবে পেশেন্টকে ট্রিট করা যায়, যে সময়টা কেউ নেয়নি, সেইখান থেকে 2025 45 ইয়ার্সের কাছাকাছি জার্নি, 50 ইয়ার্সের কাছাকাছি জার্নি, ইটস আ বিগ ইভলভমেন্ট। আর সেই ইভলভমেন্টটা চলছে। এখন তো এআই আসছে, আরো মানে অ্যাডভান্সড হবে। সো সেখানে আমি যদি দাঁড়িয়ে শুধু একটা ইসিজি দেখলাম কমপ্লিট হার্ট ব্লক, আমি তো সেটা পেসমেকার করতে পারবো না, তার জন্য আমাকে সে স্পেশালাইজেশনটা শিখতে হবে। সেটার জন্যই প্রাসঙ্গিকতা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন সাবজেক্ট ডিএম, এই কারণটার জন্যই স্পেশালিটি করা। কারণ প্রত্যেকটা একটা থাইরয়েডের ডিজিজের মারাত্মক ভেরিয়েশন আছে, কোথায় আমি সেটাকে অ্যাবলেট করবো সেটা এন্ডোক্রিনোলজিস্ট ঠিক করবেন। একটা পেশেন্টের যদি কোনো এপিলেপসি হয়, আমার পক্ষে সম্ভব না এতটা ডেপথে গিয়ে তার ট্রিটমেন্ট করা, কার ডিপ ব্রেন স্টিমুলেশন লাগবে, কার শক থেরাপি লাগবে, আমার পক্ষে সম্ভব নয় জানা এটা। কারোর লিগামেন্ট সার্জারি হচ্ছে কিনা, অর্থোপেডিক্স, আমার পক্ষে সম্ভব নয় সেটা করা। পার্টিকুলার ডেফিনিট থেরাপি ডেলিভার করা, সেটার জন্যই স্পেশালাইজেশন এতটা বেশি ইম্পর্টেন্ট। আমরা প্রচণ্ড রেসপেক্ট করে আমাদের পুরনো যারা প্রফেসর, তাদের কাছ থেকে আমরা শিখেছি, তাদের সময় ক্লিনিক্স ওরিয়েন্টেড অ্যাটিটিউড এখন অনেকটা ইন্টারভেনশন ওরিয়েন্টেড হয়েছে, কারণ আমরা সেই ইন্টারভেনশন এখন দিতে পারছি। আগেকার দিনে বুক কেটে বাইপাস করা ছাড়া আমার কাছে কোনো রাস্তা ছিল না।
তুমি বিশ্বাস করো 95 ইয়ার্স এর লেডি, আমি আমার রেকর্ড করলাম লাস্ট এক সপ্তাহ আগে অ্যাঞ্জিওপ্লাস্টি করলাম, সেটা পরে হয়তো বলো। হ্যাঁ, 95 বছরের লোকের, ঠিক আছে, আমি অ্যাঞ্জিওপ্লাস্টি 4টে স্টেন্ট লাগিয়ে, পেশেন্ট চিনতে পারে না কাউকে, ঠিক আছে, এলডারলি 95 ইয়ার্স। বেশিরভাগ সময় তো বলে শরীর নিতে পারবে, এইটাই তো, শরীর নিতে পারবে না, কিন্তু আমি যদি সেটাকে হাত থেকে মাইক্রোসার্জারি করে খুব কম টাইমের মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট করতে পারি, শরীর ডেফিনেটলি নেবে, ঠিক আছে। সেই পেশেন্টের চেস্ট পেন হতো, 2 পা হাঁটতে পারতো না, এখন উনি ফুল তুলে বেড়াচ্ছেন, এই বিজয়গড় এখানে যাদবপুরের কাছাকাছি বাড়ি ওনার, ঠিক আছে। সো ইটস অ্যামেজিং থিং যে এই জিনিসটা ওনাকে, ওনার যতদিন বাঁচবেন সেই থেরাপিটা আমি দিতে পারছি, সেটা তো আগে ছিল না। তো এইটার জন্যই স্পেশালাইজেশন, এবং এই স্পেশালাইজেশনের কোনো শেষ নেই। আমার যেরকম সব থেকে পছন্দের জায়গায় ভ্যালভ ওরিয়েন্টেড জিনিসপত্র নিয়ে কাজ করা, বাট আই এম ট্রেন্ড ইন ইপি অলসো, মানে যেখানে কারেন্টে শক দাও, করোনারি আর্টারি কোথাও, মানে এখন 80 বছরের পরের লোকের যে বাইপাস নিতে পারবে না, সিওপিডি পেশেন্ট, তাদের আমি ড্রিলিং করে ক্যালসিয়াম, মানে একদম পাথর জমে যায়, সেই পাথর ড্রিলিং করে সেই জায়গাটা রোডটা ক্লিয়ার করে তারপর সেখানে স্টেন্ট ডিপ্লয়মেন্ট করা এবং সেটাকে প্রপারলি ট্রিট করা। আমার প্রচুর পেশেন্ট তারপর ভালো আছেন, যারা 2 পা হাঁটতে গেলে বুকে ব্যথা করতো, পারছেন না তারা চলতে, সেখানে তাদেরকে তো নর্মাল লাইফে ফেরত আনতে পারছি, এটাই আমার কাছে অ্যাচিভমেন্ট, এটাই আমার কাছে সাকসেস, যে আমি সেই পেশেন্টটাকে নর্মাল লাইফ দিতে পারছি। যে লোকটা 2 পা হাঁটতে গেলে বুকে ব্যথা নিয়ে বসে পড়তো, কারো রেস্ট টাইম যায় না, বসে আছে, 1 পা হাঁটতে গেলে বুকে ব্যথা করে, সেই পেশেন্টটাকে যখন আমি সেই থেরাপি ডেলিভার করতে পারছি, এক্সেপ্ট ওপেনিং অফ দ্য চেস্ট, সেই সিটিবি সার্জনের কাছে না পাঠিয়ে, সেটা আমার কাছে নিজের সেই মোমেন্টে সাকসেস। এইটাই আমার প্যাশন, যে আরো জিনিস কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া। তোমাদের সাবজেক্টটা এত ভাস্ট, কিন্তু আমাদের ছোটবেলা থেকে বাঙালি ডাক্তার ছিল, মানে আমার চেনাশোনা একজন আছেন, তিনি সবকিছুতেই ডাবের জল খেতে বলেন। আবার আমার চেনাশোনা একজন আছেন যিনি সবকিছুতেই একটা ডিসপ্রিন খেয়ে নিতে বলেন। আবার আমার চেনাশোনা একজন আছেন, উনি সবকিছুতেই হোমিওপ্যাথি করতে বলেন। আর সেই যে বাঙালি, এটা ছোটবেলা থেকে আমি দেখেছি ছিল, সেই বাঙালির হাতে এবার গুগল চলে এসেছে। এবার তুমি একজন এমডি, হ্যাঁ, এবার আমি আমার স্ত্রীকে নিয়ে গেছি, এবার তুমি কিছু ডায়াগনোজ করার আগে আমি ফটফট করে বলে যাচ্ছি, আর দেখুন তো আমার স্ত্রী এটা হয়েছে নাকি ওটা হয়েছে নাকি, আমার তো মনে হচ্ছে সেটা হয়েছে। এইগুলোকে কাউন্টার করো কি করে, মেজাজ ঠান্ডা রাখো কি করে? এই জিনিসটা না অনেস্টলি স্পিকিং আমাদের এমবিবিএস কারিকুলামে শেখানো হয় না। এটার জন্য প্রচণ্ডভাবে, মানে এটা আমাদের সিস্টেমের একটা ফ্যালেসি। আমি এর জন্য গ্রেটফুল আমার এমআরসিপি ডিগ্রিকে। আমি যখন ইউকের জন্য ট্রেন করি না, তখন আমাদের 2-3টে সেশন এরকম আছে যেখানে খালি পেশেন্ট পার্টি ম্যানেজমেন্ট, 20 মিনিটস। আমার এক্সামে এরকম 2টো সেশন আছে যেখানে 20 মিনিট ধরে ভাই খালি পেশেন্ট পার্টিকে কাউন্সেল করতে হবে। আরেকটা জায়গায় আছে খালি কি করে আমি তার সাথে কমিউনিকেশন করবো, কমিউনিকেশন অ্যান্ড স্কিলস। তার ওপরে হিউজ মার্কিং সিস্টেম ওরা ইউকেতে ডেলিভার করে, কারণ ওদের ওখানে না সব কিছু ইনফর্মড কনসেন্ট বেসড। এবং আমার পেশেন্টে, বিশ্বাস করো, আমার প্রত্যেকটা চেম্বার পেশেন্ট আমি চেষ্টা করি যতটা কাউন্সেল করে দিতে, যে না এই জিনিসটা হয়েছে। এবার কোনো মানুষ যদি আমি বুঝতে পারি যে না উনি জেনে এসছেন, খুব এক্সাইটেড জিনিসটা সম্বন্ধে আমাকে বলছেন যে উনি এতটা, তখন আমি চেষ্টা করি যে আমার ওর ওপরের যে নলেজটুকু রয়েছে সেটা ওনাকে আরেকটু ডিপলি বুঝিয়ে দেওয়া, যে দেখুন এই জিনিসটা আপনি পার্শিয়াল একটা নলেজ নিয়ে এসছেন, সেটাকে আমি একটু রেকটিফিকেশন করলাম, বাট কিপিং মাই কাম। কখনো এমন না হয় কেউ আমাকে ডিসরেসপেক্ট করছে, কেউ আমাকে চ্যালেঞ্জ করছে, কারণ সেটা পসিবল না। কারণ চ্যালেঞ্জ করলে আমি তার থেকে অনেকটা বেশি পড়াশোনা করেছি, আমি তাকে সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেই তাকে বুঝিয়ে দেবো যে না তুমি যতটা চ্যালেঞ্জ করছো তার জন্য ইউ আর নট রেডি এনাফ, ঠিক আছে। কিন্তু এই জিনিসটা আমাদের কিন্তু মাথায় রাখা দরকার যে এরকম ঘটনা হবে এবং এই ঘটনাকে যথেষ্ট কামলি মানে আমাদেরকে ট্যাকেল করতে হবে। ওখানে আমার একটা সেশন ছিল, বিশ্বাস করো, সেটা হচ্ছে একটা এনভায়রনমেন্ট এরকম করে দেওয়া, কখনো কখনো কথা থেকে ব্রেকিং ব্যাড নিউজ। শোনো, ইউকে তো তুমি শিখছো, সেখানে পেশেন্ট পার্টি কেলায়, তোমাকে তো এখানে এসে কাজ করতে হবে। পেশেন্ট পার্টি ওখানে কিছু করতে পারে না, পেশেন্ট পার্টির ওখানে না, অ্যাবসলিউটলি পেশেন্ট পার্টি। দেখো তো ওখানে ইউকে না প্রচন্ড ওদের সিস্টেমটা পুরো অন্যভাবে চলে। ওদের একদম স্পেশালাইজেশনের কাছে আসতে গেলে না 9 মাস টাইম লাগে। তো তারপর যখন স্পেশালাইজেশনের কাছে যাবে, ফার্স্ট ওদের কোনো একটা মিডওয়াইফ নার্সকে দেখাতে হয়, তারপর সেখান থেকে একজন জিপি দেখবেন, তারপর একজন তারপর সাব স্পেশালিটি, ওদের ওখানে সুপার স্পেশালিটি বলে না, সাব স্পেশালিটি বলে। সো এই জায়গায় রিচ করার পর তার আর তাকে খেলানোর মতো অবস্থা থাকে না অনেস্টলি। এই প্রসেসের মধ্যে এই কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট, যে আমাদের কিন্তু পেশেন্টের যা প্রবলেমটা হচ্ছে সেই জিনিসটা বুঝে তার ভাষাতে আমি যেটুকু আইডিয়া পাচ্ছি সেটা সম্বন্ধে একটু কাউন্সেল করা উচিত। যে ধরুন আমার কাছে একজন ইয়াং ফিমেল, আমি কালকের ঘটনা বলছি, 2জন পেশেন্ট এসেছিলেন আমার কালকের আপোলো ক্লিনিকের। 2জন পেশেন্টের একদম 40 বছর ফিমেল, একজন 48 ইয়ার্স ফিমেল।
একজন ফিমেল বলছেন আমার বসে বসে বুক ধরপড় করছে, হঠাৎ করে ধরপড়, আমার ফ্যামিলি হিস্ট্রি আছে হার্ট ডিজিজের, আমার এই সমস্যা আছে, আমার অ্যাংজাইটি আছে, সব কিছু আছে, আমার চেস্ট পেন হচ্ছে, আমার মনে হচ্ছে আমার হার্ট অ্যাটাক হতে পারে। সেম আরেকজন ফিমেল 40 ইয়ার্স, পেশেন্টের কোনো ফ্যামিলি হিস্ট্রি কিছু নেই, বাট পেশেন্টের ডায়াবেটিস, হাইপার টেনশন দুটো রয়েছে, এবং তার সাথে ওনার বলছেন 2-3 দিন ধরে হাঁটতে চলতে গেলে বুকে শ্বাসকষ্ট হচ্ছে। তো দুজন পেশেন্টকে আমি ফার্স্টে আমি আগে বুঝলাম যে এদের সিমটমটা এক্সারশনাল কিনা, মানে আমার মেডিকেল আইডিয়া থেকে যে এটা কতটা অ্যাক্টিভিটির সাথে রিলেটেড, কতটা অ্যাংজাইটির সাথে রিলেটেড, কতটা ফ্যামিলি স্টাইল, পুরো জিনিসটা আমি অ্যাসেস করলাম। করার পর দুজনকে বললাম একটা ইসিজি করান। করিয়ে যখন আসলেন তখন যে সেকেন্ড ছিলেন 40 ইয়ার্সে, তার ইসিজি যখন চেঞ্জেস আসলো, আমি বললাম যে না, এটা যখন টিপিক্যাল সিমটম, সুগার প্রেশার হাই রয়েছে, আপনার অ্যাঞ্জিওগ্রাফি করতে হবে। সো আপনার ইন্টারভেনশন করে কিন্তু দেখতে হবে যে কোনো গন্ডগোল আছে কিনা, কারণ আজকালকার টাইমে দাঁড়িয়ে কোনো বয়সটা কোনো ফ্যাক্টর না, যে কোনো মুহূর্তে যে কারোর কোনো বড় ফেটাল কিছু হতে পারে, সেটা আটকানোর জন্য ইটস এ চেকিং এক্সামিনেশন। সেকেন্ড পেশেন্টকে তখনই বললাম যে আপনার ইসিজি দেখে, আপনার সিমটম দেখে অ্যাবসলিউটলি মনে হচ্ছে যে এটা নন কার্ডিয়াক, 100% নন কার্ডিয়াক, আপনি ধরে রাখুন। তাও 0.2%ও যদি আমার মনে ডাউট থাকে, তার জন্য আমি আপনাকে টিএমটি করাবো, ট্রেডমিল টেস্ট, হাঁটুন, আপনি মেশিনের উপর হাঁটুন, আপনার ইসিজিতে কোনো চেঞ্জেস আসছে কিনা, প্রেশার কিছু চেঞ্জেস আছে আমি দেখলে বুঝতে পারবো, আপনার মনের থেকে শান্তি হবে। সো দুজন পেশেন্টের কিন্তু দুটো আলাদা ট্রিটমেন্ট চলে আসলো, সেম এজ গ্রুপের, প্রায় সেম স্ট্রেটার, কাছাকাছি জিনিস। তো এই জিনিসটা তাদেরকে যদি আমি বুঝিয়ে দিই, কাউন্সিলিং করি যে না, আপনার চান্স কম কিছু হওয়ার, আপনি বেকার প্যানিক করবেন না, সেটা আমার কাউন্সিলিং পার্ট, সেটা করতে হবে তোমাকে, সেটুকু আমাকে কমফর্ট কিন্তু দিতে হবে। আর যার মনে হচ্ছে না আমার প্রি টেস্ট প্রবাবিলিটি বা ডাউটস প্রচুর মাথার মধ্যে আছে, তাকে বলা উচিত যে না, তুমি কিন্তু একটু সাবধানে দেখো, একটু দেখো সিমটমটা কীরকম প্রোগ্রেস করছে, তারপর আমি সেটা দেখছি কি হতে পারে। সো এই জিনিসটা, কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে, এবং এই জিনিসটাই বাইরে ওই এমআরসিপি ট্রেনিংয়ে না, ওরা প্রচণ্ড রিগোরাসলি এটাকে প্র্যাকটিস করে, এবং সেটা আমি মনে করি প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পেশেন্ট স্যাটিসফাইড হবে, খুব দরকার। তার একটা বড় রিজন কেন আমরা করতে পারি না, আমি কাউকে দোষ দিচ্ছি না, তার কারণ হচ্ছে বিকজ আমাদের অনেকটা বড় পপুলেশনকে কেটার করতে হয়। যখন তোমাকে এত লোকের সাথে কথা বলতে হয় না, আর নানা রকম প্রশ্ন, তখন তোমার পক্ষে পসিবল না যে ওরা খুব কম লোকজনকে নিয়ে কাজ করছে, তাকে তার ডিটেলে সব আলোচনা করছে, তাকে সব বোঝাচ্ছে। আমিও চেষ্টা করি সেটুকু স্ট্যান্ডার্ড মেনটেন করার, কিন্তু কখনো কখনো ইটস নট পসিবল। সেটা আমি আজকে মানে এই যে বড় বড় কথা বলছে, অনেকে আমার বন্ধুরা ভাবছে ও এখন স্পেশালিটি নিয়েও এখন বড় বড় ইয়ে করছে, বাট সেটা নয়। অ্যাকচুয়ালি একটা ব্যালেন্স রাখাটা খুব জরুরি। আমি মনে করি আমাদের ওই ব্যালেন্সের একটা গ্রস ফারাক আছে। কখনো কাউকে ট্রিট করতে গিয়ে বুঝেছো পুরোটা সাইকোলজিক্যাল, এবং তারপর প্লাসিবো দিতে হয়েছে? হ্যাঁ, প্রচুর হয়েছে, প্রচুর আছে এরকম। মানে একটা ইয়াং, মানে 32-33 ইয়ার্সের যখন পেশেন্ট, দেখো আমি ছোট করে একটা কার্ডিয়াক সিমটমের কথা বলি, যখন আমি যেহেতু কার্ডিওলজিস্ট, হার্টের কথাই বলবো। সো আমি সবার জন্য এই মেসেজটাই বলি, 4টে সিমটম সবসময় কার্ডিনাল সিমটম বলা হয়। নাম্বার 1 হচ্ছে চেস্ট পেন, মানে বুকে ব্যথা। নাম্বার 2 হচ্ছে শ্বাসকষ্ট হওয়া, মানে শর্টনেস অফ ব্রেথ। নাম্বার 3 হচ্ছে প্যালপিটেশন, মানে বুক ধরপড় করা। নাম্বার 4 হচ্ছে চোখে অন্ধকার দেখা বা ডিজিনেস, বা একটু মনে হচ্ছে না পড়ে যাবো। এই 4টে মেন সিমটম যেগুলোকে কখনো কাউকে অবহেলা করে, এবং তার মধ্যে প্রিডমিনেন্টলি যদি এক্সারসাইজের সাথে জিনিসটা হয়, মানে তুমি ধরো হাঁটছো, চলছো, তারপর গিয়ে যদি এই জিনিসগুলো হয়, তখন ডেফিনেটলি কার্ডিয়াক কেয়ার কিন্তু মাথায় রাখাটা জরুরি। একবার আসলে কি হবে, আমরা একটা ইসিজি করলাম, তোমার চেস্ট একটা অসকালটেট করে আমি দেখবো কোনো মানে অ্যাবনর্মাল সাউন্ড আছে কিনা। সো ইজিলি আমরা কিন্তু জিনিসটাকে ডিফারেন্সিয়েট করে উঠতে পারবো যে এটা কার্ডিয়াক না নন কার্ডিয়াক। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট সিমটম হচ্ছে কি এক্সারশনাল এপিসোড। আমার একটা 44 ইয়ার্সের ইয়াং মেল, মানে তার সিমটমই ছিল হচ্ছে 200 মিটার হাঁটলে বুকে ব্যথা হচ্ছে, দাঁড়িয়ে গেলে একদম ভালো। ইসিজি নর্মাল, একো নর্মাল, ট্রপটি বলে আমরা একটা পরীক্ষা করাই, যেটা হচ্ছে ব্লাডের মার্কার, যেখান থেকে কোনো অ্যাটাক হয়েছে কিনা বোঝা যায়। পেশেন্ট 2 দিন ধরে এক্সক্রুশিয়েটিং চেস্ট পেন ছিল, বুকে ব্যথা, ট্রপটি নেগেটিভ, সব নেগেটিভ, তার মানে তার হার্ট অ্যাটাক হয়নি। আমি বললাম তোমার সিমটম না একদম টিপিক্যাল, এক্ষেত্রে কোনো অন্য কিছু করার ব্যাপার, তোমার অ্যাঞ্জিওগ্রাফি করবো, করে দেখলাম মেন আর্টারি যেটাকে উইডো মেকার বলে, একটা আর্টারি, এলএডি বলে একটা আর্টারি, উইডো মেকার নাম হয়েছে এরকম, উইডো মেকার নামটা, যে ওটা মেন মাসেল, মানে হার্টের প্রায় 60% মাসেল সাপ্লাই করে। আমার একটু কেমন না, নামটা শুনেই ভয় লাগে। সেই আর্টারিটা না গোড়া থেকে একদম 95% ব্লক হয়ে, মানে বলতে পারো ঝুল ছিল, আমরা বলি। ইমিডিয়েটলি ওখানে ওয়্যার পাস করে বেলুন করে স্টেন্ট করে দিলাম, পেশেন্ট অ্যাবসলিউটলি ফাইন। ভাবো ওর হার্ট অ্যাটাককে আটকাতে পারলাম আমরা, প্রিভেন্ট করতে, বিকজ অফ দ্যাট সিমটম অনলি। আবার ওই পেশেন্ট যদি দেখা গেলো বলছে না আমার না কদিন ধরে বুকে বসে বসে ব্যথা করে, কিছুই করি না, ডান পাশে ঘুরতে গেলে ব্যথা করে, বাঁ পাশে ঘুরতে গেলে ব্যথা করে, ইসিজি নর্মাল, একো নর্মাল, সব এই ধরনের সিমটমটা কি আমি বলবো আমি তো সাইকেল করে যাই, কিছু হয় না, আমি তো সিঁড়ি ভাঙছি, কিছু হয় না।
সো নন কার্ডিয়াক হওয়ার চান্স অনেক বেশি। তখন তাকে টিএমটি করাবো, ট্রেডমিলে হাঁটাবো। যদি খুব এল্ডারলি হয়ে যান, হাঁটুতে সমস্যা, তখন তাকে অ্যাঞ্জিওগ্রাফি বা সিটি অ্যাঞ্জিওগ্রাফি এখন বেরিয়ে গেছে। সো অনেক ইনভেস্টিগেশন বেরিয়ে গেছে আমাদের সবকিছু রুল আউট করার জন্য। মানে টেনশন করার কোনো ব্যাপার নেই যে আমার ইভ্যালুয়েশন কিছু আটকে থাকবে কিনা, প্রত্যেকটা প্রপারলি ইভ্যালুয়েটেড এবং তার জন্য ইনভেস্টিগেশন একদম রেডি রয়েছে। মানে কিন্তু আমি বলবো 40-এর পরের এজ আসলে গ্যাস বলে উড়িয়ে দেওয়াটা আমাদের অ্যাভয়েড করতে হবে। সব কিছুকে যদি আমরা লোকালি বসে বসে গ্যাসের ব্যথা, গ্যাস হয়েছে, তার জন্য শ্বাসকষ্ট হচ্ছে, এরকম যদি ভাবতে শুরু করি, যে কোনো মুহূর্তে এরকম প্রচুর ফেটাল আউটকাম হয়েছে, প্রচুর ফেটাল এপিসোড আমরা দেখেছি এই একটা কারণে। প্রচুর লোকের হয়েছে হার্ট অ্যাটাকের। ছোট্ট এপিসোড বলছি কিরকম। 44 ইয়ার্স, আমার বাড়ি দুর্গাপুজো হয়, তিনি আমার বাড়ির দুর্গাপুজোর খুব দায়িত্ব অনেক কিছু পালন করেন। আমার বাড়ির যে ফ্ল্যাট সেখানে উনি থাকেন না, বাট ওনার ফ্ল্যাট রয়েছেন, উনি থাকেন অন্য জায়গায়। ওই সময়টা মাঝে মাঝে গেট টুগেদারের জন্য আসেন, এসে আবার 1-2 দিন থেকে চলে যান। আমার সানডে সকালে প্র্যাকটিস থাকে, আমি জেনারেলি 8টার মধ্যে রোজ বেরিয়ে যাই, সেখানটা আমি কখনো আর কিছু দেখতে পারি না। ওনার ওই দিন ভোর 5টার সময় সাডেন চেস্ট পেন, ওনার ওয়াইফ আমার ডোর নক করছেন, কারণ চিনি খুব ভালো সম্পর্ক, আমিও খুব ভালোবাসি, কারণ এতটা উনি সিনসিয়ার এবং সিরিয়াস লোক। তো ডেফিনেটলি তার কোনো কিছু হওয়াতে সাথে সাথে আমি ছুটে গেলাম, গিয়ে দেখলাম প্রচণ্ডভাবে ঘামছে, প্রচণ্ড। আমি তো বুঝলাম যে এই ঘামা এবং বুকে যখন এইভাবে ক্লিঞ্চিং ফিস্ট সাইন বলে এটাকে, এটাকে লিভাইন সাইন, একটা ইংলিশের নাম আছে লিভাইন সাইন, ঠিক এরকম জায়গায় ক্লিঞ্চ করে শুয়ে আছে জাস্ট। আমি বললাম এ তো 100% কার্ডিয়াক মনে হচ্ছে, কোনোভাবে কিছুই করো না। তাও ওদের কাছে একটা সিরাপ ছিল, ওরা খাইয়েছিল, খাওয়ানোর পরে ওই অ্যান্টাসিড সিরাপ, কিছুতে কিছু হচ্ছে না, ইমিডিয়েটলি বেরো। সাথে সাথে আমি ড্রাইভ করে চলে গেলাম। ওরা নিয়ারেস্ট যে আমার হসপিটাল ছিল যেখানে নেওয়া পসিবল, সেখানে নিয়ে গেলাম। যখন প্রেশার দেখা হচ্ছে 150/100, ভালো প্রেশার মেনটেন করছে। আমি সেই মুহূর্তে ইকো করে দেখলাম, একদম নর্মাল ইকো, কিচ্ছু নেই। ট্রপটি টেস্ট করা হলো, ট্রপটি পজিটিভ, এবং ইসিজিতে এসটি চেঞ্জেস চলে এসছে অলরেডি। ট্রপটি মানে হচ্ছে, ধরো কোনো পেশেন্টের যদি হার্ট অ্যাটাক হয়, তখন এটা একটা বায়োমার্কার, যেটা আমার হার্টের মাসেলের ইনজুরি, মানে তার মানে অ্যাটাক হয়েছে। সেটা কিভাবে হয়, সেটা হচ্ছে মাসেলগুলো যখন ইনজুরি হয়, ও অনেক কিছু এই বায়োমার্কারগুলোকে মানে ব্লাডের মধ্যে রিলিজ করে। নর্মালি অল্প অল্প রিলিজ করতে থাকে, সেটা লিমফ্যাটিক্স দিয়ে ক্লিয়ার হয়ে যায়। সে সময় এতটা বেশি রিলিজ হয়ে গেল এনজাইমগুলো, যে সেটা লিমফ্যাটিক্স দিয়ে আর বডি ক্লিয়ার করতে পারলো না, ব্লাডে চলে আসলো। আর সেই ব্লাডের মার্কার থেকে আমরা বুঝে যাই যে পেশেন্টের অ্যাটাক হয়েছে। এবং সেটা হতে কিন্তু মোটামুটি অনেক সময় 1 ঘন্টার মধ্যে আসে না। সেক্ষেত্রে ইসিজি আমাদের বেস্ট সাইন, ইসিজি ছাড়া আমরা বুঝতে পারি না। কিন্তু অনেক সময় ইসিজিতে টিপিক্যাল এসটি মানে একটা সেগমেন্ট বলে উঠে থাকা অবস্থা হলে বুঝে গেছে না অ্যাটাক হয়েছে, এক্ষুনি হয়েছে। বাট কখনো ডাউনওয়ার্ড থাকলে আমাদের একটু ডাউট হয় সেটা কি এখনই হয়েছে নাকি আগে কখনো হয়েছে। সেটাকে ক্লিয়ার করার জন্য ট্রপটি আমাদের হেল্প করে। যদি কখনো ওই এসটি উঠে থাকে, যেটাকে মানে এসটি এলিভেটেড মার্কার ইনফাকশন, মানে অ্যাকিউট হার্ট অ্যাটাক, তখন আর দেখার দরকার নেই, ইমিডিয়েটলি আমরা হয় অ্যাঞ্জিওপ্লাস্টি, না হলে আমাদের থ্রম্বোলিসিস দিকে এগোতে হবে। কিন্তু যদি এসটি ডিপ্রেশন হয়, তখন ডাউট হয়, আমরা ট্রপটি করাই চেক করার জন্য। ঠিক আছে, ট্রপটি পজিটিভ আসলো, আমি বাড়ির লোককে কাউন্সিল করলাম, 44 ইয়ার্স, ইমিডিয়েটলি ক্যাথ ল্যাবে নিতে হবে, দেখতে হবে আর্টারির কী অবস্থা। আমি ইমিডিয়েটলি শিফট করলাম, ক্যাথ ল্যাবে নিয়ে গেলাম, অ্যাঞ্জিওগ্রাফি করলাম, করে ফার্স্টে ডান দিকের আর্টারি দেখলাম, আর্টারি বন্ধ, মানে ডান দিকের। আমি বললাম এটাই কালপ্রিট, হয়তো এটা। বাঁ দিকটা আমাদের চেক করতে, বাঁ দিক যখন চেক করছি, দেখি বাঁ দিকের আর্টারিটা আস্তে 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 চুয়ে 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 ভরছে, মানে জাস্ট বলতে পারো ড্রিপলিং হচ্ছে, অল্প অল্প ড্রিপলিং। এবার আমি কনফিউজ, যেটা কি ডান দিকের জন্য একটা, কারণ ওর তো কোনো মানে এসটি এলিভেটেড নেই, আমি বুঝতে পারছি না যে ওখান থেকে কোন ওয়াল, ওর কোন আর্টারিটা কালপ্রিট আর্টারি, এই সময় কালপ্রিট আর্টারি। দ্যাট মিনস ভেবে দেখো, আগে থেকে ডান দিকের ইয়েটা ইনভলভ ছিল, সেটাও বোঝেইনি, হয়তো বুকে ব্যথা ট্যাথা হয়নি, টের পাইনি, বা গ্যাস বলে উড়িয়ে দিয়েছে। ডান দিকটা আগে থেকে ব্লক ছিল বহুদিন ধরে, এখন ওর অ্যাটাক হয়েছে বাঁ দিকের আর্টারিতে। ইকো ইমিডিয়েটলি করে দেখলাম যে বাঁ দিকের যে আর্টারিটা আমাদের মাসেলকে সাপ্লাই করে, সেটা আস্তে আস্তে কম নড়তে স্টার্ট করেছে। সাথে সাথে বুঝলাম যে এটা কালপ্রিট। লাইফ সেভিং প্রসিডিউর, ইমিডিয়েটলি ওখানে আর্টারিকে আমি ওয়্যার করে বেলুন করে ইমিডিয়েট সেন্টিং। যদি এই পেশেন্ট আমার কাছে আগে এসে বলতো যে আমার বুকে অনেক দিন ধরে ব্যথা করে, হাঁটতে চলতে গেলে শ্বাসকষ্ট হতো, আইডিয়ালি আমি এই পেশেন্টকে সিটিভিএস মানে সার্জনের কাছেই, তো ইয়াং পেশেন্ট, আমি বাইপাসের জন্য পাঠাতাম। কারণ ডান দিকটা কমপ্লিটলি অক্লুডেড, মানে ডান দিকের মাসেল সাপ্লাই পায় বাঁ দিক থেকে। এখন ভেবে দেখো, বাঁ দিকও গেল, তাহলে ওর মাসেলের সাপ্লাই কোথায়? কিছুই নেই। এই পেশেন্ট আর আধ ঘন্টা হলে ক্র্যাশ করে মারা যেত, পেশেন্ট বাঁচতো না। ওর প্রেশার 150 থেকে 100-এ নেমে গেছে, ওর ওই অংশটা কমজোরি হতে স্টার্ট করেছে। এবার ওর জন্য ডান দিকটা সাপ্লাই পাচ্ছিল, সেটাও আস্তে আস্তে কমজোরি হয়ে যেত। আর কতক্ষণ ওর কাছে টাইম ছিল?
পেশেন্ট ইজ ডুইং অ্যাবসলিউটলি ফাইন, এখন খুব ভালো, 2 বছর হয়ে গেছে। আমি বলেছিলাম যদি আবার তোমার চেস্ট পেন হয়, তোমার ডান দিক ব্লক আছে, আমি চেষ্টা করবো যদি মাইক্রো করে, যেটা আমি করি অ্যাঞ্জিওগ্রাফিক, সেই টেকনিকে আমি রেট্রোগ্রেড টেকনিকে যদি করতে পারি ভালো, না হলে তোমাকে বাইপাস করাতে হবে, সেটা আমি ওকে বলে রেখেছি। কিন্তু এটা একটা লাইফ সেভিং প্রসিডিওর, এটা কপাল। তুমি ভাবো, আমি অবাক হয়ে গেলাম যে আমার বাড়ির দুর্গাপুজোতে উনি সবসময় ইনভলভ থাকেন এত কিছু নিয়ে, মানে আমি ওনাকে এত পছন্দ করি, শারীরিক, এবং সেটাই দেখো, এটা আমি ওপরওয়ালার জাস্ট আশীর্বাদ। কেউ দেখো ভগবানে মানতে পারো না মানতে পারো, আমি ট্রিমেন্ডাসলি মানি, কারণ এগুলো মিরাকেল, এবং আমরা সেই কাজটা করছি যেটা উনি চাইছেন বেসিক্যালি। আমার প্যাশনের জন্য আমি কাজটা করছি, বাট আলটিমেটলি হবে যেটা হওয়া সেটা হবে, কিন্তু আমরা যদি একটু কনসিয়াস থাকি সেই হওয়াটাকে মডিফাই করতে পারি কিছু কিছু সময়। এটা ওর লাগ যে ওই সময়টা আমি ছিলাম, আমি হয়তো অন্য কোনো সময় কনফারেন্স থাকতে পারতাম, কলকাতার বাইরে থাকতে পারতাম, আমি চেম্বার থাকতে পারতাম, অন্য কোথাও ওর বাড়ি বসে অ্যাটাক হতে পারতো, হয়তো সেই ফেসিলিটি নাও পেতে পারতো, এইটুকু টাইমের মধ্যে 2 ঘন্টার মধ্যে ও ক্যাথ ল্যাব না পৌঁছতে পারতো। তো এতগুলো পারমুটেশন কম্বিনেশন কোথায় কি না কি হতে পারতো। কিন্তু একটা 44 ইয়ার্স ম্যান, তার এরকম এত বড় অ্যাটাক, ম্যাসিভ অ্যাটাক, সেখান থেকে হি সার্ভাইভড। মানে এটার জন্য আমিও গ্রেটফুল, ডেফিনেটলি দে আর অলসো গ্রেটফুল। মানে এটা হচ্ছে সব থেকে বড়, মানে বলতে পারো নিজের তৃপ্তি, যে না অ্যাটলিস্ট সেটুকু হেল্প আমি করতে পারলাম। লেটস অ্যাড্রেস দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম। তুমি কার্ডিওলজির সাথেই জড়িয়ে, এবং ইন্ডিয়া এই মুহূর্তে পৃথিবীর হার্ট অ্যাটাক ক্যাপিটাল। অ্যাবসলিউটলি। কেন? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। মানে আর কি পুরনো বাংলা মিডিয়ামের প্রশ্ন যদি তোমাকে বলি, তাহলে হচ্ছে কারণ ও ফলাফল, এবং এটাকে আটকানোর জন্য আমরা কি করতে পারি। একদম একদম তাই। দেখো, ইন্ডিয়ান পপুলেশনে আমাদের যেটা, কেন যদি কোয়েশ্চেনটা করছো, সেটার পেছনে একটা বড় রিজন এখন দেখা যাচ্ছে জেনেটিক স্টাডি করে, যে আমাদের জেনেটিক কিছু মডিফিকেশন আছে, যে কারণের জন্য সাউথ ইস্ট এশিয়ান পপুলেশন, নট অনলি ইন্ডিয়ান, বাংলাদেশ, পাকিস্তান, ইনক্লুডিং শ্রীলঙ্কা, এই পুরো জোনটা একটা কার্ডিয়াক, বলতে পারো মানে একটা হার্ট অ্যাটাকের একটা এপিসেন্টার হয়ে দাঁড়িয়েছে। সেটার পেছনে খুব বড় আরবানাইজেশনের রোল একটা প্লে করেছে। যে আমি তোমাকে ছোট কথা বলি, আগেকার দিনে ধরা গেল 60 বছর বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে, তো যে লোকটা 30 ইয়ার্স থেকে স্মোকিং করছে, ড্রিঙ্ক করে, তার একটা টেনশন আছে, অ্যাংজাইটি, স্ট্রেস, সেই লোকটা সাপোজ দেখা গেল তোমার বাবার, আমি একজন মানুষ হিসেবে ধরছি, তার 60 বছর বয়সে গিয়ে অ্যাটাক হলো, কিন্তু তার জেনেটিক্সগুলো, যেগুলো ডিএনএগুলো ছিল, সেগুলো না আস্তে আস্তে মডিফিকেশন হতে থাকে। সেটা তার যখন তার সন্তানের কাছে গেল, সেটা মডিফাইড ডিএনএ কিন্তু পাস করলো। এই যে মডিফিকেশনগুলো জেনারেশনের পর জেনারেশন হচ্ছে, তাতে কিন্তু সেই জেনেটিক্সগুলো ডেফিনেটলি আরও বেশি আফেক্টেড হচ্ছে, এবং তারা আরও কম বয়সে সেই ডিজিজগুলোকে ম্যানিফেস্ট করছে। তার জন্য যেটা দেখছিলে আগে 70 বছর বয়সে, 60 বছর বয়সে ডায়াবেটিক, তো ডায়াবেটিক, এর রিজনটাই হচ্ছে কি টোটাল, মানে আমাদের বলতে পারো এনভায়রনমেন্ট ফ্যাক্টর এবং জেনেটিক ফ্যাক্টর। লাইফস্টাইলের মধ্যে তো 4-5টা জিনিস অ্যাবসলিউটলি প্রত্যেকের তুমি দেখবে যে মানে কমন। তার মধ্যে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফুড এবং ডায়েটের মধ্যে আমাদের প্রপার আইডিয়া না থাকা, নাম্বার 1। আমি আইডিয়াটা কেন বলবো, ছোট্ট করে এই ছোট চেঞ্জেস যদি আমরা করতে পারি না, অনেক কিছু প্রিভেন্ট করতে পারো ফর আ লঙ্গার বেসিস। 1-2 দিনে কিচ্ছু হবে না। আমার কাছে ডায়াবেটিসের পেশেন্ট আছে, বলছে স্যার সুগার ওষুধ খেয়ে কি হবে? আমি বললাম কিচ্ছু হবে না, এখন কিচ্ছু টের পাবে না। এখন তোমার সুগার 300 থাকলেও কিছু বুঝবে না। বাই চান্স যদি তোমার প্রচুর ইউরিন হয় বা তুমি খুব খিদে পাচ্ছে, তখন বুঝলে হয়তো যে না আমার কিছু প্রবলেম হচ্ছে, আমার সুগারের ওষুধ এবার নিতে হবে। কিন্তু বাই চান্স কারো পেশেন্টের 150-200 ব্লাড সুগার 5 বছর ধরে আছে, কিচ্ছু টের পাবে না সে। কিন্তু ওষুধ কেন আমি তাকে খেতে ইনসিস্ট করব? ওষুধ, আমি একটা কথা খুব ফার্মলি বিলিভ করি, যখন ইয়াং পেশেন্ট আমার কাছে আসে না, আমি 15-20 মিনিট তাদেরকে মানে ফুল টাইম ইউটিলাইজ করি যে কাউন্সিলিং করার জন্য, বোঝানোর জন্য যে কি করে তাকে ফিউচারে আমি আরও 10টা মেডিসিন থেকে বা 10টা অ্যাটাক হওয়া থেকে আটকাতে পারি। আর কারোর একবার হয়ে গেলে পুরো অ্যাগ্রেসিভলি আমি সেটাকে ট্রিট করি। আমি তোমাকে বললাম ক্যালসিয়াম নিয়ে কাজ করা, অ্যাবলেশন করা, সব কিছু আমি অ্যাগ্রেসিভলি সেটাকে ট্রিটমেন্ট দিতে পছন্দ করি, সেটার জন্য আমার ট্রেনিং। কিন্তু কোনো একটা পেশেন্ট যদি ইয়াং আমার কাছে আসে, আমি চেষ্টা করি তুমি এক্সারসাইজ করো, এক্সারসাইজের মধ্যে জাস্ট ওয়াক, খুব হেভি তোমার জিম গিয়ে লাফানোর দরকার নেই, 1 ঘন্টা হাঁটো, 10,000 স্টেপস একটা নাম্বার হিসাবে বলা হয়, এটা মোটিভেশনের জন্য। তুমি একটা স্মার্ট ওয়াচ নাও, আজকালকার দিনে স্মার্ট ওয়াচ খুব কম টাকায় পাওয়া যায়, স্টেপস কাউন্ট করো, তুমি রেগুলার হাঁটো, তুমি তোমার ডায়েটের মধ্যে থেকে সিম্পল সুগার মানে সিম্পল কার্বোহাইড্রেটগুলোকে যতটা সম্ভব কাট ডাউন করো, মানে চিনি বাদ দাও। আমি এমন কিছু খাবো না যার মধ্যে চিনি আছে, সিম্পল। আমার খুব ইচ্ছে হচ্ছে আমি আজকে গাঙ্গুরামের একটা লাড্ডু খাবো, নিজেকে মেরো না তাই বলে আমি খাবো না, খেতে পারবো না, আমাকে রুল, এরকম নয়, খেলাম। বাট রেগুলার বেসিস ধরো চায়ে চিনি খাচ্ছি, এটার মধ্যে চিনি দিয়ে খাচ্ছি,
ওটার মধ্যে চিনি দিয়ে, এইগুলোকে অ্যাভয়েড করো। সিম্পল সুগার সব থেকে বড় কালপ্রিট। সেকেন্ড হচ্ছে আমাদের যেগুলো আমরা অয়েলি বেশি পরিমাণে খাই সেগুলোকে রিলেটিভলি কাট ডাউন করো। বাইরের তেলে ভাজা জিনিসগুলো, আমার বাবারা এত বয়স হয়ে গেছে প্রচণ্ড পছন্দ করে, সিঙ্গারা না খেলে, কিন্তু ওইগুলোকে এমনভাবে বারবার করে ভেজে ইউজ করা হয় না, ওর মধ্যে সাউথ ইস্ট এশিয়ার ফুড হ্যাবিটসটাও প্রচণ্ড। আমাদের প্রোটিন ইনটেক খুব কম। আমাদের প্রত্যেকটা খাবারের মধ্যে, আমার বাড়িতে ছোটবেলায় আমার মারা কোনদিন ভাত খাবি না তুই কি করে তাহলে বাঁচবি, মানে আমেরিকা থেকে এত বড় চিকেনের পিসের সঙ্গে এইটুকুনি আলু সেদ্ধ থাকে, আমাদের এতটা ভাতের সাথে এইটুকু একটা মাছ। এইটাই হয়ে গেছে তোমার পুরো মানে উল্টো ব্যাপারটা, পুরো উল্টোটা প্রোটিনটা। আমি আমেরিকান কেউ কিন্তু সাপোর্ট করছি না, ওদেরও অনেক কিছু মানে ফ্রাইজ এন্ড অল সেগুলো একদম জাঙ্ক। এই জন্য বেস্ট জায়গা হচ্ছে মেডিটেরেনিয়ান খাওয়ার। তুমি যদি ভালো করে দেখো গ্রিক, টার্কিশ, মিডল ইস্টে যেগুলো, ওরা কি করে লটস অফ ভেজিটেবলস, কাবাবস, তার উপরে অলিভ অয়েল দিচ্ছে, তার উপরে দিচ্ছে প্রচুর ভেজিটেবলস এর উপর জোর। আমাদেরও কিন্তু শাকসবজি আছে, আমাদেরও ডাল আছে, আমাদেরও সবজি আছে। আমার প্লেটটা যদি আমি আমার খাওয়ার এখন পুরো স্ট্রিক্ট করে নিয়েছি, আমার প্লেটে এইটুকু ভাত থাকবে, আমি ভাত খাবো। আমি আমার রুটি টলারেট করতে পারি না, গ্লুটেন, হয়তো আমি ইনসেনসিটিভ, আমি জানি না সেটা, বাট আমি দেখি রুটি খেলে আমার খুব একটা ব্লোটিং হয়, প্রবলেম হয়। তোমার বডি, তোমার হ্যাবিটেস তুমি নিজের মতো করে ডিসাইড করবে, কেউ তোমাকে গাইড করবে না যে তোমার জন্য এটা বেস্ট। তুমি যদি ওটস খেয়ে ভালো থাকো তুমি ওটস খাও, তুমি যদি রুটি খেয়ে ভালো থাকো তুমি রুটি খাও, তুমি যদি ভাত খেয়ে ভালো থাকো তুমি ভাত খাও। কোয়ান্টিটিটাকে ঠিক করতে হবে। কোয়ান্টিটি মানে একটা প্লেট নেব, প্লেট নিয়ে তার মধ্যে যে কোনো রকমের আমরা মেন গ্রেন, মানে গ্রেন বলতে যা বুঝি ভাত, রুটি বা ওটস, মিলেট, যা হোয়াট এভার, সেই গ্রেনটা থাকবে 1/4 বা হাফের থেকে একটু কম রাখলাম। প্রোটিন থাকবে আমার কাছে 30%, আর বাদ বাকি শাকসবজি থাকবে 20%। মানে স্যালাড, শাকসবজি এগুলো আমার কাছে ভর্তি থাকলো, এক বাটি ডাল থাকলো, আমি এক পিসের জায়গায় 2 পিস মাছ পছন্দ করবো, একটা জায়গায় 2টো ডিম খেতে বলবো। এইটা হলে পরে আমার কমপ্লিট একটা নিউট্রিশন হবে এবং প্রোটিন সবকিছু ব্যালেন্স থাকবে। আমার প্রত্যেক মিলে আমি টার্গেট রাখবো, এবং মানুষকে বোঝার দরকার যে প্রোটিন কিসে থাকে এবং কতটা থাকে, একটু কনসিয়াস হওয়া দরকার। আমি কিন্তু অনেস্টলি স্পিকিং খুব যারা মানে হার্ড ওয়ার্ক করছেন, রাস্তা ঘাটে কাজ করছেন, তাদেরকে আমি এর মধ্যে আনছি না, কারণ তারা এতটা হার্ড ওয়ার্ক করছেন না, তাদের বডি পান্তা খেলেও তাদের বডি সেটাকে মেটাবলাইজ করে নেবে, সেটা বডিকে মেটাবলাইজ করে নেবে। কিন্তু যারা সেডেন্টারি লাইফস্টাইল করছে তাদের অতটা কার্বোহাইড্রেট দরকারই নেই, তাদের সেটা কোনো প্রয়োজনই নেই। তাদের ক্ষেত্রে খেতে হবে যেগুলো হাই ফাইবার ডায়েট, হাই প্রোটিন ডায়েট, মোটামুটি ফ্যাট যেগুলো গুড ফ্যাট সেই বলা, মানে নাটস এবং গুড অয়েল, সেগুলো যেগুলো বাড়ির রান্না। আমরা যদি 4 দিন সপ্তাহে বিরিয়ানি আর 4 দিন যদি আমরা ভাজাভুজি এই টাইপ অফ আইটেমগুলো খেতে থাকি, ন্যাচারালি এটার টয়েল এখন তুমি পাবে না, এটার এফেক্টসগুলো আসতে 10-15 বছর পরে যখন আসবে, তখন তুমি যেটা বললে ইন্ডিয়ান যেটা আমাদের এপিসেন্টার হয়ে দাঁড়িয়েছে, সেটার আউটকাম হিসেবে আমরা তখন দেখতে পাবো। তো সেই প্রিভেনশনটা না শুরু করা উচিত 30s থেকে, আমি মনে করি 30 অবধি। আমার 40 হয়ে গেছে, এবার শুরু করি। অ্যাবসলিউটলি শুরু করো। আমি 3 বছর আগে থেকে স্টার্ট করে দিয়েছি। আই ওয়াজ লাইক 80 কিলো, মুন ফেসিস, প্রচন্ড রেগুলার কোল্ড ড্রিঙ্কস না খেলে আমার চলে না, ঠিক আছে, এত ভালো লাগে। আমি দেখলাম দিস ইজ মানে ওয়ে টু রং। নিজের ফটো নিজে দেখছি যে না এইটা মানা যাচ্ছে না, এটা নিজেকে নেওয়া যাচ্ছে না। সো ইমিডিয়েটলি আমি কাট ডাউন করলাম, কোল্ড ড্রিঙ্কস জিরো, আমি হাত দেবো না, কোল্ড ড্রিঙ্কসে হাত দেবো না, কোথাও চিনি খাবো না, না না সেটা বলতে পারো, বাট মানে অ্যাবসলিউটলি এগুলোকে আমি অ্যাভয়েড করবো। আচ্ছা, এই জিনিসটাতে আমি এমন স্ট্রিক্ট, মানে আমি কোথাও ব্ল্যাক কফি আমার এখন, আই ওয়াজ আ স্মোকার অলসো লাইক 5 years ব্যাক। বালাটাং আইল্যান্ডে 2029 ফেব্রুয়ারি ছেড়ে দিয়েছিলাম, জানেন, দিনটা মনে থাকবে চিরকাল। 29 ফেব্রুয়ারি, নাথিং, জাস্ট আমার মনে হলো না 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 প্রেমিকা, মানে আমার ওয়াইফ ছিল সাথে আমার তখন, কিন্তু গলাতে মনে হলো একটু ইচিং মতো হচ্ছে, অসুবিধা হচ্ছে, সো আই ডিডন্ট ফিল লাইক স্মোকিং এনিমোর। বাড়ি ফিরলাম, র্যাঙ্ক কোভিড, বেরোনোর জায়গা নেই, কোথাও আলাদা করে যে বন্ধুদের সাথে বসা বা কোথাও, এইটা বিরাট বড় ফ্যাক্টর হলো যে টোটাল স্টপ হয়ে গেল। তো সেটা একটা বিরাট বড় জিনিস, মানে আমাদের যত আনহেলদি লাইফস্টাইল সেগুলোকে নিজেদেরকে বুঝে সেখানে কাট ডাউন করতে হবে, যাতে আমার ফিউচার ইভেন্টসগুলোকে আমি প্রিভেন্ট করতে পারি। তো সেটা আমার মনে হয় সব থেকে বড় জিনিস। তার সাথে ল্যাক অফ এক্সারসাইজ, কিচ্ছু কোনো এক্সারসাইজ নেই, খালি আমরা বসছি আর খাচ্ছি, যাচ্ছে কোথায় সব এখানে যাচ্ছে। তো মুভমেন্ট, জাস্ট আমাদের একটু মুভমেন্ট করাটা খুব এসেনশিয়াল। তুমি 10 মিনিট বাড়িতে, যদি তোমার কাছে ঘড়ি থাকে, ওই স্মার্ট ওয়াচ থাকে, জিনিস হচ্ছে মোবাইল। আমি এই ঘর থেকে মাকে ফোন করে বলি যে আমার এটা লাগবে, আমি আমার হসপিটাল যখন যাই, আমার হসপিটালে প্রত্যেকটা লোক জানে আমি কোনোদিন লিফট নিই না। আমার যদি 7 তলা ও রেফার দেখতে উঠতে, আমি সিঁড়িতে করে যাই। নামা তো ইজি ছেড়ে দাও, বাট আমি উঠিও 7 তলা, কারণ এটা একটা হ্যাবিট। এই হ্যাবিটটা একদিনে তোমার হবে না,
তুমি চেষ্টা করো, তুমি রেগুলার বেসিসে সেটাকে নিজের লাইফে ইনকর্পোরেট করো, দেখবে একটা হ্যাবিটে দাঁড়িয়ে যাবে। তখন আর তোমার বলতে হবে না জিনিসটা কি করছি, জাস্ট একটা হ্যাবিট। তুমি 10 মিনিট মনে রাখো, আমি সকালে অফিস যাওয়ার আগে আমি স্নান করতে যাব, তার আগে ঘামবো ন্যাচারালি, আমি এক্সারসাইজ করলে একটু তো ঘাম হবেই, আমি 10 মিনিট একটু এরোবিক এক্সারসাইজ করলাম, জাস্ট কিছু জাম্পিং জ্যাক, কিছু বারপিস, কিছু বেসিক এক্সারসাইজ। আমার খুব ফ্যান্সি ডাম্বেল বারবেল নিয়ে এক্সারসাইজ করার দরকারই নেই, জাস্ট কিছু বেসিক এক্সারসাইজ, বডি ওয়েট নিয়ে 10 মিনিটস ট্রেন করো। হাঁটতে পারলে 1 ঘন্টা তোমার লাক্সারি থাকলে খুব ভালো, না পারলে বাড়িতে জাস্ট একটু এক্সারসাইজ করো 10 মিনিট 15 মিনিটস। বিরাট বড় আমাদের ইনসুলিন সিক্রেশনে, সবকিছু হরমোনাল ব্যালেন্সে বিরাট বড় হেল্প করে। আমি অ্যাবসলিউটলি মনে করি, দেখো প্রত্যেকের বডি হ্যাবিটাস আলাদা, তোমার কাছে যা স্যুট করবে আমার সেম হবে না। নিউট্রিয়েন্টস সেটা ডায়েটিশিয়ানরা বলেন, যেগুলো ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্টস না, ওরা প্রচুর চর্চা করেন, কোথায় তুমি ফ্ল্যাক্সিড খাবে, কোথায় চিয়া সিড, অনেক কিছু বোঝাবে, ওমেগা 3 কিসে আছে, কোথায় ম্যাগনেসিয়াম রিচ খাওয়ার আছে, সেগুলো বুঝলাম। কিন্তু বেসিক প্রিন্সিপাল লাইফে খুব সেট করা উচিত। আমি মনে করি নাম্বার 1 10-15 মিনিটস অফ এক্সারসাইজ, আমার ডায়েটিশিয়ানের উপর থেকে ভরসাটা নিজের উঠলো। আমার ডায়েটিশিয়ানের একদিন একটা টিভিতে অনুষ্ঠান দেখছি, তিনি বলছেন এই যে সর্ষের তেল এটা সবসময় খাবে না, মানে ওনার সর্ষের তেল মনে করে জিভে জল এসেছে। আর এই যে মিষ্টি, বিশেষত ঘিয়ে ভাজা, এটা খাওয়া ঠিক না। এবার উনি নিজে লালা গিলছেন, যাকে জোকস অ্যাপার্ট। কিন্তু আমরা শেষ পর্বে এসে গেছি। আমাদের ছোটবেলায় আমাদের যে কজন ডাক্তার ছিল আর যে কজন গায়ক ছিল, মানে আমি একজন অভিনেতা হলে তুমি হুট করে আমাকে বলতে পারবে না বিয়ে বাড়িতে দেখা হলে যে রাহুল দা অভিনয় করে দেখাও, আমি বলবো সিচুয়েশন নেই, পার্ট নেই। গায়ককে বলতে পারবে, গায়ককে বললে তারও ইয়ে হয়। হ্যাঁ, কিন্তু একজন ডাক্তার তোমাকে এইখানটা না কাল থেকে খুব একটা হইতেছে বুঝলি, আর মাথায় একটা বিয়ে বাড়ি অন্নপ্রাশন, অনেস্টলি বলবো এইটা কি এখন মানুষ শিক্ষিত হচ্ছে না? এখনো এটা অনেস্টলি বলবো, আমি কোথাও যাই না এটা করে আমির খান স্টাইলের, কোথাও যাই না বেসিক্যালি। গেলে বড় যদি 1/2 ঘন্টার জন্য যাই না, সবার যা যা প্রবলেম সবকিছু নিয়ে কেউ বোঝে না যে বুঝবে না যে আমি একটা বিয়ে বাড়ি এসেছি বা কোথাও একটা জায়গায় অ্যাটেন্ড করতে এসেছি, সেখানে জাস্ট বন্ধুর মতো মিশবো, জাস্ট ফ্যামিলির মতো মিশবো, কিছু না কিছু প্রবলেম হিয়ার এন্ড দেয়ার তোমার কাছে নিয়ে ঠিক থাকবে। এই জন্য মানে আমি অনেস্টলি বলছি, মানে এখন এমন জানি না প্রফেশন খুব মানে সোশ্যালি খুব খারাপ হয়ে গেছে, আমি নিজেকে মনে করি সেটা। বাবা মা আর ফ্যামিলি বাদ থেকে তারপরে আর কোনো গন্ডি কিছু থাকে না আমার কাছে। বাট খুব বিশাল ফ্যামিলি ওকেশনসে এখন খুব বেশি যেতে পারি না, গেলে পরেও এই জিনিসগুলো সত্যি এখন ভালো লাগে না। সেটা আমার তাদের দোষ না, তারা হয়তো তাদের একটু ওপিনিয়ন চাইছেন, যে এক জায়গায় তারা করেছেন সেটা জানতে চাইছেন, কিন্তু সব সময় জিনিসটা মানে আমরাও সেটাকে খুব একটা ভালোভাবে ইয়ে করি না, মানে ভালো লাগে না বেসিক্যালি ব্যাপারটা। মানে তো আমি এত স্ট্রেস সব কিছু থেকে এসেছি, একটা বিয়ে বাড়িতে অনুষ্ঠানটা দেখবো, খাবো, এনজয় করবো, কার কি হয়েছে গল্প করো, ঠিক আছে, সেগুলো নিয়ে। তা শুধু তখন যদি আমার সুগারটা 230 ছিল, আমি না অ্যামারিল M1 খাই, আর কি কিছু দরকার? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বাকি একটা মানুষকেও তো বাকি ইতিহাস জানতে হয়, মানে তার অনেক কিছু জিনিস জানা, তখন সেগুলো বোঝা জন্য একটা আলাদা এনভায়রনমেন্ট লাগে, এটা খুব। তো সেই জিনিসটা আমাদের ফেস করতে হয় জানি আমি, কিন্তু এখন তার জন্য সত্যি কথা বলছি টাইমের জন্য যাওয়া হয় না, আর গেলে পরেও তখন খুব টাইম মানে ইয়ে থাকে, ক্রাঞ্চ থাকে। লাস্ট কোয়েশ্চেন, এইচপি ঘোষ হসপিটালের সাথে তুমি জড়িয়ে, ওটার ইনফ্রাস্ট্রাকচার এবং সুযোগ সুবিধা নিয়ে যদি তুমি কিছু বলো। এইচপি ঘোষ হসপিটাল নতুন হসপিটাল, সল্টলেকে সেক্টর 3-তে এইচবি ব্লকের হসপিটাল, ওটা বন্ধন ব্যাংকের ব্যাক করা হসপিটাল। ওদের ইনফ্রাস্ট্রাকচার দুর্দান্ত ইনফ্রাস্ট্রাকচার নিয়ে ওরা এসছে। তোমাকে একটা ছোট ইনসিডেন্ট থেকে বোঝাতে পারি যে কীরকম ইনফ্রাস্ট্রাকচার এবং আমি কতটা কনফিডেন্ট ওখানে কাজ করা নিয়ে। সেটা হচ্ছে রোটাবলেশন, যেটা আমি তোমাকে বলছিলাম, ড্রিলিং করা হার্টের আর্টারির ভেতরে যেগুলো ক্যালসিয়াম জমে যায়, সেগুলো ড্রিল করে জিনিসটাকে ক্লিয়ার করতে হয়। তো আমি অনেক নিডি পেশেন্ট থাকেন আমার কাছে, প্রচুর নিডি পেশেন্ট থাকেন, তাদেরকে ডেলিভার করার জন্য আমি চেষ্টা করি, আমি আমার হেল্প কতটা তাকে করতে পারছি সেটা আমার পেশেন্ট এসে আমাকে বলেন যে আপনি যেভাবে চেষ্টা করলেন যে না একটা মানুষকে সাহায্য করব, সেই আউটলুক নিয়ে করাটা, সেটা আমরা অতটা ফেস করিনি। তিনি বাইরে গেছিলেন, তার সিডি একটা পেরিফেরি জায়গাতে অ্যাঞ্জিওগ্রাফি হয়েছিল, ওই রকম বাবা 2 পা হাঁটতে গেলে বুকে ব্যথা করে, প্রচণ্ড কষ্ট পাচ্ছেন, তাকে 6-6.5 লাখ টাকার বাজেট বলা হয়েছিল মানে এই প্রসিডিওরটা করা। কলকাতাতে এই অপারেশনটা খুব বেশি লোক করেন না, হার্ডলি হাতে গুনে হয়তো 7-8 জন করেন এই প্রসিডিওরটা, কারণ এটা একটু রিস্কি প্রসিডিওর, মানে একটু স্কিলফুল প্রসিডিওর, যে কোনো সময় পেশেন্ট অন টেবল খারাপ হওয়ার চান্সেস থাকে, কারণ আর্টারি ফ্লো কমে যেতে পারে, ডিসেকশন মানে আর্টারি ফুটো হয়ে যেতে পারে, একটা ড্রিলিং মেশিন একটা বার ঢুকে ক্যালসিয়ামটাকে ক্লিয়ার করছে, সেটা একটু ট্রিকি প্রসিডিওর।
আমি ওনার সিডিটা দেখলাম, আমি বললাম আনুন, আপনার কাছে কোনো ওর কাছে গভর্নমেন্টের একটা স্কিম ছিল, সেই স্কিমে ওনার জন্য যাতে বেস্ট পসিবল রাস্তাতে প্যাকেজটা এমনভাবে সেট করলাম যাতে ওই রোটাবলেশন মেশিনটা আমি আনাতে পারি কোম্পানিকে দিয়ে, এবং তার সাথে কিছু এক্সট্রা গ্যাজেটস যেগুলো আমার লাগবে, ম্যাক্সিমাম ওনার 2 লাখ টাকার মধ্যে ওনার পুরো প্রসেসটা আমি কমপ্লিট করলাম। যখন আমি করলাম, উনি রাত 8:30টার সময় আমার পেশেন্ট উঠেছিল, যেহেতু নতুন সেট আপ, সব জিনিসপত্র ওই সে কোম্পানিকে ওগুলো ইনস্টল করে সব কিছু লাগিয়ে পুরো প্রসেস কমপ্লিট করতে আমার 3 ঘন্টা লেগেছিল। বাট স্টিল ওদের ইনফ্রাস্ট্রাকচার আছে বলে রাত 8:30-9টার সময় আমার সেই কনফিডেন্স আছে যে না, এই প্রসিডিউরটা আমি করতে পারি। আমি ওখানে রাত 3:30 অবধি কাজ করেছি। রাত 10টার সময় আমার পেশেন্ট, যার দুপুর 2টোর সময় ইলেকট্রোফিজিওলজি স্টাডি অ্যাবলেশন হওয়ার কথা, তার রাত 10টার সময় হচ্ছে। আমি কিন্তু ছাড়িনি, আমি বলছি না, বলেছি আপনাকে করবো, কমিটমেন্ট আমার রয়েছে, আমি করবোই। 12টা অবধি, 3:30 অবধি ওটি করেছি ওখানে। সো ইনফ্রাস্ট্রাকচার, দে হ্যাভ আ ভেরি গুড ইনফ্রাস্ট্রাকচার। পেশেন্টের ট্রিটমেন্ট এবং যারা এসছেন তারা আমি সবাইকে ফিডব্যাক জিজ্ঞেস করি, তোমার ঠিকঠাক লেগেছিল, কীরকম লেগেছে, বিহেভিয়ার কীরকম, কতটা ম্যানেজমেন্ট কীরকম, তো এভরিওয়ান ইজ স্যাটিসফাইড। আমি এই জিনিসটা সব কিছু চেষ্টা করি যাতে আমার পেশেন্ট কোনোভাবে সাফার না করে। পরবর্তীকালে পেশেন্টের কাছে খুব ভয় মনে থাকবে, দেখবে যে এক্সট্রা এই টাকা নিয়ে নিয়েছে। বলে তো অনেক লোকজন, বল বাবা ওখানে যাব না, এরকম জায়গায় গেলে পর আমার এক্সট্রা প্রচুর টাকা। আমি সেটা এনশিওর করি যাতে সেরকমভাবে কেউ কোনোভাবে না ঠকেন, সেটাও আমি এনশিওর করি, এবং সেই জিনিসগুলো ওখানে ব্যালেন্সড এবং প্রত্যেকটা জিনিস খুব ভালো টেকেন কেয়ার অফ। তো তার জন্য আমি বলতে পারি ইটস আ সেফ প্লেস, যেখানে উইদাউট এনি হেডেক প্রত্যেকটা প্রসিডিওর করা পসিবল। আমি আরেকটা ছোট এক্সাম্পল দিই। একজন পেশেন্ট ছিল 65 ইয়ার্স, হার্টে ফুটো ছিল, বড় 36 মিলিমিটারের বড় ফুটো, জন্ম থেকে আছে। ভাবো 50 ইয়ার্সের পর থেকে শ্বাসকষ্ট হয়। উনি মাঝখানে চেন্নাইয়ের কোথাও একটা জায়গায় গেছিলেন, সেখান থেকে বললো এটা ইনঅপারেবল, কিছু করা যাবে না। তো আমি ওনার ক্যাথেটার স্টাডি করি, করে বলি যে এটা ডিভাইস মানে একটা ছোট ইয়ে থেকে মানে একটা ফুটোটাকে বন্ধ করে দেওয়া পসিবল। পেশেন্ট ওপেন হার্ট করার মতো অবস্থা নেই, সিওপিডি পেশেন্ট, শ্বাসকষ্ট হয়, তো সিটিভিএস সার্জন নিতেও রাজি নন। পেশেন্টের পাফ এরকম ফোলা, রাইট হার্ট ফিল, মানে হার্টের পাম্প করার ক্ষমতাও কমে যাচ্ছে এবং চারপাশে জল জমছে, বলতে পায়ে যেরকম ফুলে যাচ্ছে, মুখ ফুলে যাচ্ছে, পা ফুলে যাচ্ছে। পেশেন্টের ওইখানে আমাদের ওই ল্যাবে আমি 46 মিলিমিটারের বড় এরকম ডিভাইস, যেটা ডিপ্লয় করি উইথ কশন, আমার যা যা টেকনিক্স আছে সেগুলো নিয়ে, সেই পেশেন্ট সাকসেসফুলি ওটি থেকে বেরোন। এখন 3 মাস পরে কোনো ফোলা নেই, কিছু নেই, শ্বাসকষ্ট নেই, পেশেন্ট ইজ ডুইং অ্যাবসলিউটলি ফাইন। সে এই স্যাটিসফ্যাকশনটা এবং এরকম ক্রিটিক্যাল কাজগুলো করতে পারা, সেটা আমার কাছে খুব বড় স্যাটিসফ্যাকশনের জায়গা। মানে এই রকম ইনফ্রাস্ট্রাকচার আছে বলে সেটা আমি করতে পেরেছি, খুব ভালো সেট আপ রয়েছে, এবং আমি আমার যে কাজগুলো মানে উইথ ডেয়ারিং করতে পারি সেগুলো করতে পারছি। সেটার জন্য আমি কনফিডেন্স দিচ্ছে যে না, আপনি এগিয়ে যান। আপনার যত এই কেসগুলোকে আমি শুধু এখানে না, আমি ইন্টারন্যাশনাল ফোরামে দেখিয়ে এসেছি, প্যারিসে দেখিয়েছি, দুবাইতে দেখিয়েছি, যেগুলো পিসিআর হার্টের সব থেকে বড় কনফারেন্সের যেগুলো হয় সেই সব জায়গাতে আমি দেখিয়ে এসেছি যে এরকম কেসগুলো আমরাও এখানে করছি উইথ ইমেজিং, মানে হার্টের আর্টারির ভেতরে পুরো ক্যামেরা। বিদেশে কখনো ক্যামেরা ছাড়া কোনো কেস সিলেক্ট করেই না, যে তোমার এভিডেন্স কোথায়, কি দেখাচ্ছ তুমি। তো একটা ওসিটি বলে লাইট এমিটিং ক্যামেরা, একটা সাউন্ড এমিটিং ক্যামেরা, আইভাস মানে আল্ট্রাসাউন্ড ক্যামেরা, দুটো দিয়ে আমরা এই প্রসিডিওরগুলো করতে পারি। তো সেরকম কমপ্লেক্স কেসগুলো সেসব জায়গায় দেখিয়েছি। সো অ্যাকাডেমিক্যালিও জিনিসটা করা পসিবল। আমাদের শহরের হৃৎপিণ্ডের খেয়াল রাখে যে তার হৃদয়ের কথা শুনলাম। ঋত্বিক ঘোষাল এমন একজন ডাক্তার যার মুখ দেখলে অর্ধেক মন ভালো হয়ে যায়, যার স্পিরিট তার একজন পেশেন্টকে, তার বাড়ির মানুষকে শান্তি দেয়। এরকম একজন মানুষ আমাদের ভবিষ্যৎ, আমাদের হৃদয়ের ভবিষ্যতের দায়িত্বে রয়েছে। এর চেয়ে ভালো খবর এই শহরের জন্য আর কি হতে পারে। দেখতে থাকুন সহজ কথা। এই গেঞ্জি বানিয়েছে বংমেড, তারা দারুণ গেঞ্জি বানায়, তারা বিজ্ঞাপনও দেয় নিচে, এই দেখুন যাচ্ছে, কিনে নিন। আর সহজ কথা দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, তাহলে আমার হৃদয়টা একটু খুশি হয়। ধন্যবাদ, নমস্কার।